আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকেও আমরা দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি ক্লাস করব। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বোর্ডে লিখেছি যে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আমরা ক্ষয়চক্র চ্যাপ্টারটা নিয়ে অলরেডি আলোচনা শুরু করে দিয়েছিলাম। আগের ভিডিওতে ক্ষয়চক্রের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা করেছি। স্টার্টিং যেগুলো প্রশ্নগুলো থাকে, আজকে যে আলোচনা করব এটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বছর পরীক্ষাতে প্রশ্নটা কিন্তু এসেওছে। গত বছর পরীক্ষাটা হয়নি, তোমাদের এবছরের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে এবং প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে। আমি চেষ্টা করছি তোমাদের মতো করে বোঝানোর জন্য। তাহলে চলো শুরু করি। এই উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে আলোচনা করার আগে আরেকটা কথা বলি, ইনি কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাখ্যাটা করেছিলেন। স্বাভাবিক কাকে বলে আমরা জেনে ফেলেছি আগের দিন, যে নদীর দ্বারা সৃষ্ট ক্ষয়চক্রকে আমরা বলেছিলাম স্বাভাবিক ক্ষয়চক্র। আর এই ডেভিস অর্থাৎ WM ডেভিস উনি কিন্তু সম্পূর্ণভাবে নদীকে নিয়েই কিন্তু ব্যাখ্যা করেছিলেন। এবং এর যে পর্যায়গুলো ব্যাখ্যা করতে গিয়ে আমরা তিনটে নাম এখানে লিখেছি, দেখো, যৌবন, পরিণত এবং বার্ধক্য। ঠিক মানব জীবনে যেমন কতগুলো পর্যায় থাকে, শৈশব থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে, যৌবন এবং লাস্টে পরিণত বার্ধক্যতে গিয়ে পৌঁছয়, প্রত্যেকটা স্তরের একটা করে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক সেই রকম ভূমির উপরেও আমরা কিন্তু কিছু বৈশিষ্ট্যকে খুঁজে পাবো। এবার আমরা প্রথম আলোচনা করব যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য। প্রথমেই বলে দিই যৌবন পর্যায়টা কি। যৌবন পর্যায় মানেই হচ্ছে, এখানে একটা ছোট্ট দেখো প্রথম পয়েন্ট লিখেছি সূচনা কাল। এখান থেকে আমার কিন্তু সংজ্ঞাটা চলে আসবে। ব্র্যাকেটে একটা ছোট্ট করে কথা লিখেছি, প্রাথমিক ক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে। একটা ছোট্ট কথা, প্রাথমিক ক্রিয়া অর্থাৎ একটা ভূমি যখন সমুদ্র সমতল থেকে উঠতে শুরু করেছিল, তার যখন ওঠা প্রায় শেষ, তার ওপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো যখন কাজ করতে শুরু করে দেয়, সেই প্রাথমিক ক্রিয়া যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে কিন্তু ভূমির যৌবন অবস্থা শুরু হয়ে যাচ্ছে। তাহলে যৌবন কাল বলতে আমরা সেই কালকেই বুঝবো যখন থেকে প্রাথমিক ক্রিয়াগুলো শুরু হচ্ছে। আর সেটাতেই আমাদের ফার্স্ট পয়েন্ট সূচনা কাল। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, নদীর প্রবাহমানতা। এখানে বলা হচ্ছে যে কোন ধরনের নদীগুলো এখানে প্রবাহিত হয়। এখানে মূল নদী হচ্ছে অনুগামী নদী। তোমরা অনুগামী নদীর সংজ্ঞাটা হয়তো নিচু ক্লাসে পড়তে পারো, না হলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ভূমির প্রারম্ভিক ঢাল বরাবর যে নদী প্রবাহিত হয়, অর্থাৎ যদি আমি এটাকে একটা ভূমির ঢাল ধরি, এই ঢাল বরাবর যখন নদীটা এইভাবে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ উঁচু থেকে নিচুর দিকে, তখন তাকে বলা হচ্ছে আমাদের অনুগামী নদী। আর এই অনুগামী নদীর সঙ্গে কিছু পরিমাণ উপনদীও কিন্তু এই যৌবন পর্যায়ে লক্ষ্য করা যায়। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি পেলাম? নদীর প্রবাহমানতা। 3 নম্বর পয়েন্ট, নদীর কাজ, অর্থাৎ নদী কি কাজ করে। আমরা তো জানি কাজ তো তিনটে, একটা ক্ষয়, একটা সঞ্চয়, আর মাঝে একটা থাকে হচ্ছে বহন। এই তিনটে কাজের মধ্যে স্পেসিফিক্যালি এখানে কিন্তু ক্ষয় কার্যটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ যৌবন পর্যায়ে প্রত্যেকটা মানুষ বলো আর নদী বলো আর যাই বলো, তাদের শক্তি কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই যে আমরা যৌবন পর্যায়ে আলোচনা করছি, এই পর্যায়ে নদী কিন্তু কেবলমাত্র ক্ষয় কার্যটাই করে, এখানে বহন বা সঞ্চয় কিন্তু কোনো কিছু হয় না। এবার ক্ষয়ের মধ্যেও গল্প আছে। ক্ষয় কার্যটা দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে পার্শ্ব ক্ষয়, আর একটা হচ্ছে নিম্নমুখী ক্ষয়, অর্থাৎ শুধুমাত্র নিচের দিকে ক্ষয় করবে। এখানে যৌবন পর্যায়ে নদীর শক্তি এতটাই বেশি থাকে, সে কিন্তু কখনো পাশের দিকে ক্ষয় করে না, সে ক্রমাগত নিম্নমুখী অর্থাৎ নিচের দিকে ক্ষয় করতে করতে এগোয়। সামনে যাকে পাবে তাকে কিন্তু একদম পুরো গর্ত করে মেরে কেটে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ ফাটল দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে আমরা দেখব যে নদীর কাজের মধ্যে বেসিক্যালি পয়েন্ট আমরা এটাই পাচ্ছি, নদী কিন্তু এখানে কোনো পার্শ্ব ক্ষয় করবে না, কেবলমাত্র নিম্ন ক্ষয়টাই কিন্তু তিনি মানে হয় করে এখানে। নেক্সট 4 নম্বর বলা হচ্ছে নদী উপত্যকার আকৃতি। এখানে নদী উপত্যকা বলতে আকৃতি অর্থাৎ আকারটাকে বোঝানো হচ্ছে। দুরকম আকার হয়, একটা ভি, একটা আই, আরেকটা হিমবাহের ক্ষেত্রে আমরা ইউ আকৃতি পেয়ে থাকি। এখানে কিন্তু আমাদের নদী উপত্যকা অবশ্যই ভি আকৃতি প্রাপ্ত হবে। কেন বলতো? কারণ এখানটাতে নদী কোনো পার্শ্বক্ষয় করে না, শুধুমাত্র নিম্ন ক্ষয় করে। আলটিমেটলি এখানে পাশের দিকে যেহেতু কোনো প্রসার লাভ করছে না, শুধু নিচের দিকে ক্ষয় হচ্ছে, তাই তার আকৃতি দাঁড়াবে হচ্ছে আমাদের ভি আকৃতি। কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ইউ হয়ে যায় বা আয়ও কিন্তু হয়ে যায় যখন পার্শ্বক্ষয়টা শুরু হয়ে যায়। নেক্সট 5 নম্বর পয়েন্ট আমরা দেখব জলপ্রপাত ও খরস্রোতের সৃষ্টি। জলপ্রপাত কাকে বলে আমরা জানি, যে ওপর থেকে যখন জলের ধারা নিচের দিকে নামে, তখন কিন্তু ধাপে ধাপে সে কিন্তু নিচের দিকে নেমে যায়। কেন নামে? কারণ সেই অঞ্চলটা কঠিন এবং কোমল দু রকমের শিলা দিয়ে তৈরি। আর একই জায়গায় দু রকমের শিলা থাকলে কি হয়,
কঠিন শিলাটা কম ক্ষয়প্রাপ্ত হয়, আর কোমল শিলাটা কিন্তু অতিরিক্ত ক্ষয় পেয়ে খাদের পরিমাণটা বাড়িয়ে তোলে। আলটিমেটলি দেখা যায় নদী ওপর থেকে যখন নিচের দিকে নামে তখন কোমল শিলার জায়গায় বেশি ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য ধাপের সৃষ্টি হচ্ছে, আর কঠিনগুলো কিন্তু অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তাহলে এখানে আমরা যেহেতু যৌবন পর্যায়ে নিয়ে আলোচনা করছি, এখানে নদীর শক্তি খুব বেশি থাকে, ফলে এখানে কিন্তু ধাপের সৃষ্টি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাই সেখানে জলপ্রপাতও সৃষ্টি হচ্ছে এবং খরস্রোত, খরস্রোত মানে বোঝায় সেই ধাপে ধাপে জলধারা নেমে যাওয়াটাকেই বোঝানো হচ্ছে। নেক্সট 6 নম্বর আমরা দেখব জল বিভাজিকার বিদ্যমানতা। জল বিভাজিকা মানেই বোঝায় এমন একটা ভূমিরূপ যা জলকে বিভাজিত করে ফেলে। অর্থাৎ একটা নদীকে যদি দুটো ভাগে ভাগ করতে হয়, যে ভূমি দ্বারা নদীটা বিভক্ত হচ্ছে সেই নদীর সেই ভূমিভাগটাকে বলা হচ্ছে আমাদের জলবিভাজিকা। এখানে জলবিভাজিকার বিদ্যমানতা বলতে হয় জলবিভাজিকা অনেক চওড়া হবে, অথবা জলবিভাজিকা আস্তে আস্তে অনেক সরু হয়ে আসবে। এবার তোমরাই বলো, নদী যেহেতু কোনো পার্শ্ব ক্ষয় করছে না, শুধু নিচের দিকে ক্ষয় করছে, আলটিমেটলি এখানে জলবিভাজিকা কিন্তু কখনো সরু হবে না, এটা কিন্তু যথেষ্ট চওড়াই থাকবে। কারণ যদি দুদিক থেকে ক্ষয় হতো তাহলে কিন্তু জলবিভাজিকা অনেকটাই সরু হয়ে আসতো। আমরা এর পরবর্তীতে যখন পরিণত পড়বো বা বার্ধক্য পর্যায়ে পড়বো তখন দেখবো জলবিভাজিকা কিন্তু একেবারেই সরু হয়ে গেছে, আর এই যৌবন পর্যায়ে জলবিভাজিকা যথেষ্টই চওড়া প্রকৃতির থাকে। নেক্সট এন্ড লাস্ট পয়েন্ট আমরা এখানে দেখবো ভূমির বন্ধুরতা। অর্থাৎ এক্ষেত্রে যৌবন পর্যায়ে ভূমির ঢাল থাকে সবচেয়ে বেশি, অর্থাৎ তার বন্ধুরতার মাত্রাটাও তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু বেশি থাকে এবং এবড়ো খেবড়ো ভূমির সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের 6-7টা পয়েন্ট যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য। এবার একটু ছবিটার দিকে তাকাও। আমি এইখানে একটা ছবি এঁকেছি। প্রথমে ওপরে দেখো 3টে রেখা টেনেছি। এটা একটা রেখা দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা স্ট্রেট লাইন, একটু উঁচু নিচু রয়েছে। তারপরটা কিন্তু তার থেকে একটু বেশি উঁচু নিচু, তার উপরেরটা একেবারেই অনেকটা কিন্তু উঁচু নিচু ভাবে অবস্থান করছে। অর্থাৎ এটা হচ্ছে যৌবন পর্যায়ে, এটা পরিণত পর্যায়ে, এটা হচ্ছে বার্ধক্য পর্যায়ে। এটাকে বলা হচ্ছে নদী উপত্যকার আকৃতি। দেখো এখানে কিন্তু আমরা ভি আকারটা পেয়ে যাচ্ছি, যেটা বলেছিলাম নদী উপত্যকা অনেকটা ভি আকৃতি প্রাপ্ত হয়। নেক্সট পরের ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জল বিভাজিকার উচ্চতাটাকে দেখানো হয়েছে ছবির মধ্যে। কিভাবে? এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখাটাকে বলছি আমরা উচ্চতা অর্থাৎ উলম্ব অক্ষ, আর অনুভূমিক অক্ষে আমরা দেখাচ্ছি ক্ষয়। ক্ষয়ের মধ্যেও দুটো পার্ট রয়েছে, এইটুকু অংশে দেখাচ্ছি আমরা উত্থান, আর এইটুকু অংশে আমরা দেখাচ্ছি ক্ষয় কার্যটা। একটু ভালো করে দেখো, এখান দিয়ে ডট ডট লাইন একটা লাইন তুলে আমি এখান দিয়ে টেনে দিয়েছি, আবার এখান থেকে উঠে কিন্তু ওপর লেয়ার দিয়ে কিন্তু আরেকটা অক্ষ গেছে। এই দুটো অক্ষ দুটো জিনিসকে নির্দেশ করছে। ওপরের রেখাটা বলা হচ্ছে জলবিভাজিকার উচ্চতা, আর নিচের রেখাটাকে বলা হচ্ছে মূল নদী খাদের উচ্চতা। অর্থাৎ একটা নদীর প্রকৃত যে উচ্চতা সেটাকেই বোঝানো হচ্ছে। তুমি দেখো প্রথমে এইটাকে বলা হচ্ছে এ বি, নামকরণ করেছি স্ট্রেট লাইন দিয়ে, অনেকটা ছোট। তারপরে সিডি, এটা কিন্তু তার থেকে অনেকটাই বড়, অনেকটা হাইট বেশি, বুঝতে পারছি। আর লাস্টে ইএফ, এটা কিন্তু একেবারেই ছোট। অর্থাৎ বোঝানো হচ্ছে, এই দেখো এখানে লিখে দিয়েছি, এ বি মানেই হচ্ছে প্রাথমিক বন্ধুরতা, অর্থাৎ যৌবন পর্যায়ে যে বন্ধুরতাটা থাকে। আর সিডি মানে হচ্ছে সর্বোচ্চ বন্ধুরতা, সবচেয়ে বেশি উঁচু নিচু যে জায়গায় থাকে সেটা হচ্ছে পরিণত পর্যায়ে। আর ইএফ মানে সর্বনিম্ন বন্ধুরতা, অর্থাৎ সব থেকে কম যেটা বন্ধুরতা। তাহলে স্টুডেন্টস আমরা ফার্স্ট পার্টটা আলোচনা করে ফেললাম যৌবন পর্যায়ে, এবার আমরা আলোচনা করব পরিণত পর্যায়ে। দেখো স্টুডেন্টস, আমরা এখানে হেডিং করেছি পরিণত পর্যায়ের বৈশিষ্ট্য। আমরা অলরেডি যৌবন সম্পর্কে পুরোটা জেনে ফেলেছি। এবার আমরা পরিণত পর্যায়ের প্রায় সেম ধরনের বৈশিষ্ট্যগুলোই ব্যাখ্যা করব, তবে তার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য থাকবে। নাম্বার 1, এখানেও বলা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আগের মতোই সূচনা কাল। এখানে আমরা দেখবো, দেখো ব্র্যাকেটে একটা লাইন তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি, ভূমিরূপের উচ্চতার হ্রাস পাওয়ার সময়কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বলেছিলাম প্রাকৃতিক শক্তি কোনো ভূমির উপরে যখন ক্ষয় করতে শুরু করে সেটা ছিল যৌবন পর্যায়, কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যখন ভূমির উচ্চতা আস্তে আস্তে কমতে শুরু করে দিচ্ছে সেই সময়কাল থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই পরিণত পর্যায়ের প্রকৃত সময়কাল। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে নদীর প্রবাহমানতা। আমরা ঠিক পার্থক্য করে পড়বো। আগেরটাই যেমন আমরা কি দেখলাম, অনুগামী নদী, এখানে কিন্তু দেখবো কিছু পরবর্তী নদীর সৃষ্টি হচ্ছে, আর সুসংঘবদ্ধ কিছু জল নির্গম প্রণালীর সৃষ্টি হয়। আমরা পরবর্তীতে ক্লাস 12-এ তোমাদের সিলেবাসে রয়েছে জল নির্গম প্রণালী সম্পর্কে, সেইটা পড়াতে গিয়ে আমি আরো ডিটেলস তোমাদের ব্যাখ্যা করব। এখানে শুধু এইটুকু জেনে রাখো যে একটা সুসংঘবদ্ধ বিভিন্ন নদীগুলো একত্রিত হয়ে একটা জল নির্গম প্রণালীর কিন্তু জন্ম দেয়,
এবং নদীগুলোর হচ্ছে পরবর্তী নদী। এবার অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে করছে পরবর্তী নদীটা কি। যেমন আমরা আগেরটা আলোচনা করলাম, এইভাবে ভূমির ঢাল বরাবর প্রবাহিত নদীকে বলেছিলাম অনুগামী নদী। এবার পরবর্তী নদী মানেই কোনো একটা অনুগামী নদী হয়তো নিচের দিকে নামছে, এটা একটা অনুগামী নদী। যদি পাশের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো নদী এসে মিলিত হয়, দেখো এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে, এইভাবে আসা নদীকে আমরা তখন বলবো পরবর্তী নদী। অর্থাৎ কোনো মূল নদীর সঙ্গে বা অনুগামী নদীর সঙ্গে যখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে সমকোণে কোনো নদী এসে মিলিত হয় তখন তাকে বলা হয় পরবর্তী নদী। এখানে আমরা সেটাই কিন্তু দেখবো। নেক্সট 3 নম্বর বলা হচ্ছে নদীর কাজ। অবশ্যই যৌবন পর্যায়ে নদীর শক্তি বেশি ছিল, ফলে নিম্নমুখী ক্ষয় করেছে। এবার তার শক্তি কিন্তু অনেকটাই কমে গেছে, ফলস্বরূপ তার নিম্ন ক্ষয়টা আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু পার্শ্ব ক্ষয়টা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করবে। তার জন্য আমরা লিখে দিয়েছি ব্র্যাকেটে পার্শ্ব ক্ষয় বৃদ্ধি। এমনটা কিন্তু নয় যে নিম্ন ক্ষয় একেবারেই হবে না, নিম্ন ক্ষয় অবশ্যই হবে, কিন্তু আগের তুলনায় অনেকটা কম, আর পার্শ্ব ক্ষয়টা কিন্তু বহুল পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। নেক্সট 4 নম্বর বলা হচ্ছে নদী উপত্যকার আকৃতি। এটা অবশ্যই আই আকৃতি ধারণ করবে। আগেরটা যেমন ছিল আমাদের ভি আকৃতি, এটা আই কেন হলো, কারণ দুই সাইডে পার্শ্বক্ষয়ের পরিমাণটা কিন্তু প্রায় সমান মাপেই হয়ে যায়, ফলস্বরূপ একটা ইকুয়াল সাইজ অর্থাৎ আই আকৃতি ধারণ করে, এবং এটা মস্তক ভাগটা কিন্তু বেশ চওড়া প্রকৃতির হয়ে যায় আমাদের পরিণত পর্যায়ের ভূমির আকৃতি উপত্যকার। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে নদী বাঁক ও প্লাবন ভূমি। তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েছো নদী বাঁক অর্থাৎ মিয়েন্ডার্স। একটু মনে করে দেখো, একটা নদী তো কখনো স্ট্রেট লাইনে চলতে পারে না, নদী এইভাবে যেতে যেতে কখনো কখনো এরকম ভাবে কিন্তু বেঁকে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে কিন্তু বাঁক নিয়ে নিচ্ছে একটা যে কোনো জায়গাতে। এই যে বাঁক, এই বাঁকগুলোকে আমরা বলছি মেন্ডার্স। কেন? কারণ নদীর চলার পথে তার শক্তি কমে যাওয়ার জন্য পাশে সামনে যা বাধা পায় সে বাধাকে আর সে কিন্তু কেটে বেরিয়ে যেতে পারে না, শক্তি কম থাকার জন্য সাইড কেটে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, ফলে সেখানে কিন্তু মেন্ডার্সের সৃষ্টি হচ্ছে অর্থাৎ নদী বাঁক। আর তারপরে প্লাবন ভূমি মানে তোমরা তো নিশ্চয়ই ভালো করে জানো যে বন্যার সময় নদীর জল যখন দুকুল ছাপিয়ে চলে যায়, পরবর্তীতে যখন বন্যা চলে যায় অর্থাৎ নদীর জল যখন আবার নদীতে ফিরে আসে, নদীর জল ফিরে এলো কিন্তু পলি বালি নুড়ি ইত্যাদিগুলো কিন্তু কখনো ফিরে আসতে পারে না, সেগুলো কিন্তু উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ উপত্যকা অঞ্চলগুলোতে কিন্তু সঞ্চিত হয়ে থেকে যায়, সামান্য উঁচু হয়ে থাকে। তাকে আমরা কিন্তু এক কথায় বলছি আমাদের প্লাবন ভূমি। এবং এই প্লাবন ভূমিটার উপরে যেগুলো থাকে সাইডে অর্থাৎ একদম নদীর ধার বরাবর অনেকটা উঁচু, তাদেরকে আমরা বলেছিলাম অবশ্যই স্বাভাবিক বাঁধ, তোমরা সেটাও জানো। নেক্সট 6 নম্বর পয়েন্ট বলা হচ্ছে জলবিভাজিকার প্রকৃতি। এর আগেরটা কি পেলাম, জলবিভাজিকা কিন্তু অনেকটা চওড়া, কেন? যেহেতু পার্শ্বক্ষয়টা হয় না। আর এখানে জলবিভাজিকা কিন্তু অনেকটাই সরু হয়ে আসবে, কারণ এখানে পার্শ্বক্ষয়ের পাত্রাটা অনেকটাই আগের থেকে কিন্তু বেড়ে যাবে, এবং সেটা দেখতে অনেকটা শৈলশিরার মতো দেখতে হবে। শৈলশিরা মানে পাহাড়ের মতো, জাস্ট আস্তে আস্তে সরু হয়ে যাবে উপরের দিকে। নেক্সট এট লাস্ট পয়েন্ট 7 নম্বর বলা হচ্ছে ভূমির বন্ধুরতা। এখানে ভূমির বন্ধুরতা বুঝতেই পারছো অনেকটাই কমে যাবে, এবং বলা হচ্ছে উত্থান পর্বের প্রাথমিক চিহ্ন সম্পূর্ণভাবে কিন্তু লোপ পেয়ে যাবে, অর্থাৎ ভূমির প্রাথমিক অবস্থায় যে আকার আকৃতিটা ছিল সেটা অনেকটাই কিন্তু লোপ পেয়ে প্রায় সামান্যতম উঁচু নিচু হয়ে অবস্থান করবে, অর্থাৎ তার বন্ধুরতা, তার ঢাল ইত্যাদিগুলো কিন্তু অনেকটাই কমে আসবে, এবং নদীর ঢাল পর্যায়িত অবস্থায় পৌঁছবে। এই ওয়ার্ডটাকে একটু মনে রাখো, পর্যায়িত। এটা আমি পরে একটা শর্ট কোশ্চেনে ব্যাখ্যা করছি, কারণ এই পর্যায়িত ঢাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবারে আমরা দেখব সি নাম্বার অর্থাৎ বার্ধক্য পর্যায়। দেখো স্টুডেন্টস, বার্ধক্য পর্যায়ের বৈশিষ্ট্য সেম প্যাটার্নে আমরা বার্ধক্যটাও আলোচনা করব। নাম্বার 1 বলা হচ্ছে সূচনাকাল। একই রকম সেম পয়েন্ট দিয়েছি, কারণ একটাই, যদি কখনো তোমরা পার্থক্যমূলক ভাবেও পড়তে চাও তোমরা এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু পার্থক্যটাও লিখতে পারবে। সূচনাকাল বলা হচ্ছে ভূমির সমতল ভূমিতে রূপান্তর, অর্থাৎ একটা ভূমি ওপর থেকে ক্ষয় পেতে 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 যখন একেবারে প্রায় নিম্নের সমতল ভূমিতে চলে আসে, যখনই চলে এলো তখন থেকে তার কিন্তু এই বার্ধক্য পর্যায়ের শুরু হয়ে যাচ্ছে। আমরা সেটাই দেখবো সূচনাকাল, অর্থাৎ টোটাল ভূমির একটা সমতলীকরণে রূপান্তরিতকরণ। নেক্সট 2 নম্বর নদীর প্রবাহমানতা। এখানে পরবর্তী নদী বা অনুগামী নদী কোনো কিছুরই উপস্থিতি আমরা দেখতে পাবো না, এবং কিছু পরিমাণে উপনদী থাকলেও তার সংখ্যাটা কিন্তু নিতান্তই কম থাকবে, অর্থাৎ এখানে নদীর অস্তিত্ব খুবই কম। নেক্সট 3 নম্বর দেখবো নদী উপত্যকার আকৃতি। তোমরা জানো বার্ধক্য পর্যায় মানেই নদী কিন্তু এখানে কোনো ক্ষয় করবে না,
এখানে বহনও করবে না, নদী তার সম্পূর্ণ শক্তি ব্যয় করবে সঞ্চয় করার ক্ষেত্রে। আর যেহেতু সঞ্চয় প্রবণতা এখানে সবচেয়ে বেশি, সেই জন্য এখানে উপত্যকার আকৃতি কিন্তু অনেকটাই চওড়া আকার ধারণ করবে, অর্থাৎ এখানে কোনো ভি বা আয়ের মতো কোনো উপত্যকা আমরা পাবো না। উপত্যকাটা আই আকৃতি হবে কিন্তু অনেকটা চওড়া। কেন চওড়া তার পয়েন্টটা বুঝে গেলে, যেহেতু সঞ্চয় কাজের প্রভাবটা এখানে কিন্তু অনেক বেশি। নেক্সট বলা হচ্ছে 4 নাম্বার, অশ্বক্ষুরাকৃতির হ্রদ গঠন। আমরা ক্লাস 10-এ কিন্তু পড়েছি, তোমরা পড়েছো যে ঘোড়ার খুরের মতো দেখতে একটা কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়। যেটা কিভাবে সৃষ্টি হয়, কিছুক্ষণ আগে আমি যেটা মিন্ডার্স বোঝালাম, অর্থাৎ নদী বাঁক। এই যে একটা নদী এইভাবে বেঁকে প্রবাহিত হয়, নদী বাঁক, এই বাঁকটা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একটা বাঁক রয়েছে, যদি এই বাঁকটাকে আমি আরেকটু বাঁকিয়ে দিই, অর্থাৎ এটা একেবারে এইরকম পজিশনে চলে এলো, তাহলে একটা সময় দেখা যাবে এই জায়গা থেকে এইটুকু অংশ সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে বেরিয়ে গেছে, আর এই পোর্শন দিয়ে নদী কিন্তু আবার সরল রেখা আকারে প্রবাহিত হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা বাঁক এবং একটা খাদ, যা দেখতে হ্রদের মতো এবং যেটা দেখতে সম্পূর্ণভাবে ঘোড়ার পায়ের খুরের মতো, এটাকে আমরা বলছি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাহলে এক কথায় বলতে পারি যে বার্ধক্য অবস্থাতে যেহেতু নদীর শক্তির পরিমাণটা সব থেকে কম বা নেই বললেই চলে, ফলে নদীর সামনে থাকা কোনো বাধাকে সে কখনো এড়িয়ে যেতে পারে না বলে অতিরিক্ত পরিমাণে বাঁকের সৃষ্টি হয়। আর এই অতিরিক্ত বাঁক যখন মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার দেখতে অনেকটা অশ্বের খুরের মতো, এটাকেই বলছি আমরা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আমি লিখে দিয়েছি নদী বাঁক বৃদ্ধি পেলেই এটা কিন্তু সৃষ্টি হয়। নেক্সট 5 নাম্বার দেখবো, জল বিভাজিকার প্রকৃতি। এটা অবশ্যই ব্র্যাকেটে ছোট্ট একটা শব্দ লিখেছি, অস্তিত্বহীন। কেন লিখেছি, কারণ এখানে জল বিভাজিকা বলে কোনো জিনিসই আমরা দেখতে পাবো না, একেবারে অস্তিত্বহীন। কারণ প্রথমটাই ছিল চওড়া, তারপরেরটাই ষোলশিরার মতো আস্তে আস্তে শুরু হয়ে গেছিল, এবং বার্ধক্য পর্যায়ে এসে নদীর পার্শ্বক্ষয় তো নেই, সঞ্চয় হওয়ার জন্য তার জলবিভাজিকার কোনো অস্তিত্বটাই আর খুঁজে পাওয়া যাবে না। নেক্সট 6 নম্বর পয়েন্ট বলা হচ্ছে সমপ্রায় ভূমি ও মোনাড নক্সের সৃষ্টি। সমপ্রায় ভূমি কাকে বলে, প্রায় সমতল ভূমি, অর্থাৎ ভূমিটা পুরো অঞ্চলটা একটা প্রায় সমতল ভূমিতে পরিণত হবে, কোথাও উঁচু কোথাও নিচু এরকমটা কিন্তু আমরা দেখতে পাবো না। হ্যাঁ, তবে তার মধ্যে যেগুলো অত্যন্ত কঠিন শিলা দিয়ে গঠিত অঞ্চল, সেই জায়গাটা কিন্তু সামান্য উঁচু হয়ে থাকবে। যেমন ছোট্ট একটা ছবি তোমাদের বোঝার জন্য করে আঁকছি আমি এখানে, দেখে নাও। এটা যদি পুরোটা একটা সমপ্রায় ভূমি হয়, অর্থাৎ পেনিপ্লেন যাকে আমরা বলি, তার মধ্যে সামান্য এইরকম উঁচু হয়ে হয়ে কিছু জায়গাতে কিন্তু মোনাড নক্সের অবস্থান লক্ষ্য করা যায়। মোনাড নক্স হচ্ছে একটা পাহাড়, সেই পাহাড়ের নাম অনুসারে কঠিন শিলার দ্বারা গঠিত টিলার মতো দাঁড়িয়ে থাকা অংশকে আমরা বলছি মোনাড নক্স। তাহলে এই বার্ধক্য পর্যায়ে এসে আমরা পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি দেখতে পাবো, এবং তার মধ্যে খুঁজে পাবো অবশ্যই আমাদের কিন্তু মাউন্ট মোনাড নক্স পাহাড়ের নাম অনুসারে সৃষ্টি হওয়া মোনাড নক্স ভূমিরূপ। নেক্সট আমরা 7 নম্বর লাস্ট পয়েন্ট দেখবো, ভূমির বন্ধুরতা। এটা বলাই বাহুল্য যে ভূমির বন্ধুরতা এখানে একেবারেই থাকবে না, কারণ ভূমিটা ক্ষয় পেতে পেতে একদম সমপ্রায় ভূমিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ প্রায় সমতল। এখানে বন্ধুরতা বলে কোনো কিছু নেই। তাহলে স্টুডেন্টস, তোমরা আজকে এই যে পার্টটা আমি আলোচনা করলাম, এটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আজকেই কিন্তু এটা কোনো বই থেকে তোমরা ভালো করে পড়ে ফেলবে, বা আমি যেভাবে তোমাদের সামনে আলোচনা করলাম, চাইলে আমার এই বোঝানো থেকেও তোমরা কিন্তু নোটস তৈরি করে পড়তে পারো। সঙ্গে ছবিগুলো কিন্তু মাস্ট। দেখবে এই যৌবন, পরিণত এবং বার্ধক্য তিনটের জন্য স্পেশালি 3টে আবার ছবি আছে। সেই ছবিগুলো তোমরা দিতেও পারো, নাও পারো, তবে আমি প্রথমে যে ছবি দুটো দিয়েছিলাম আজকের ভিডিও শুরুতে, সেই দুটো ছবি তোমরা কিন্তু অবশ্যই দেবে। আর যদি চাও তাহলে এই 3টে ছবিও তোমরা দিতে পারো, টেক্সট বই দেখলে বা নোটস বইতে তোমরা কিন্তু ছবিগুলো পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি ফিরে আসব। আর অবশ্যই যারা নতুন আমাকে দেখছো তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সবাই খুব ভালো থাকবে। আর এখন কিন্তু একমাত্র অবলম্বন আমাদের এই অনলাইন এডুকেশন, এটার প্রতি গুরুত্ব দিয়ে তোমরা এগিয়ে চলো। ওকে, টাটা।